কুরবানির গোশ আমার বাসায় নাই, কিন্তু এক বড় ভাই উনি অনলাইনের মাধ্যমে আমার বাচ্চার দুধ আমার আগার বাসায় দিয়েছিল। এই জিনিস আমি ভুলতে পারবো না ভাই, আমি তো তার কাছে চাই নাই। কুরবানির ঈদের নামাজ পড়ে আমি গোশ কেনার জন্য ঘুরছি, পাই নাই। আমারই কিছু রিলেটিভ আত্মীয় স্বজন তারা বলে গরু কুরবানি দিয়েছিল ঢাকাতে, কিন্তু এক পিস গোশও আমার পাঠাইছিল না ভাই। তারা কিছু স্বর্ণ বানাই দিয়েছিলাম ভাই, স্বর্ণগুলো বিক্রি করে সে আমার মামলার ভিতরে দিয়েছে ভাই। বাইকের পরে বসেছিল, লোলুপ দৃষ্টিতে আমার দিকে তাকাইছিল এবং আমাকে তার বাইক দিয়ে হত্যা চেষ্টা করেছিল। এইভাবে আমাকে প্রায় ৩-৪টে ধারার মধ্যে ফেলে সর্বোপরি উনি দাবি করেছিল যে লম্বা দাড়িওয়ালা কপালে টিপ পরা নিয়ে তাকে নাকি গালাগালি করেছে। 4 বছর আগে 2022 সালের 2রা এপ্রিল ফার্মগেটের একটি ঘটনায় চাকরি হারিয়েছিলেন পুলিশ কনস্টেবল নাজমুল তারেক। তিনি আবারও তার চাকরি ফিরে পেয়েছেন। আজকে আমাদের সঙ্গে তিনি রয়েছেন, আমরা তার গল্পটা জানব। কেমন আছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো রেখেছে। আল্লাহ উত্তম পরিকল্পনাকারী এবং আল্লাহ সুস্থ রেখেছে। 4 বছর পর আপনি চাকরি ফিরে পেয়েছেন। টিপকাণ্ডের যেই আলোচনা ছিল, সমালোচনা ছিল, আসলে কি ঘটনাটা ঘটেছিল সেই সময়? আসলে মূলত ঘটনাটা হলো, আমি যে বাইকে আসার সময় এক ভদ্রমহিলার সাথে আমার বাইকের লুকিং গ্লাসের সাথে ধাক্কা লাগছিল। এই ধাক্কা লাগাকে কেন্দ্র করে সূত্রপাত। এই ধাক্কা লাগার পরবর্তীতে আমি তাকে যখন সরি বলে চলে আসার চেষ্টা করি, তখন উনি আমার পোশাক পরা অবস্থায় আমার শোল্ডার ব্যাস ধরে ঘটনাস্থলে টেনে ফেলে দিয়েছিল। দেওয়ার পরে আমি উঠে যখন আমি আমার ঘটনাস্থল থেকে চলে আসছি, পরবর্তীতে আমি 3-4 দিন পরে জানতে পারছি যে ওনার ঘটনাস্থলে কাছেই কর্মরত ছিল সার্জেন্ট অভিজিৎ। উনি পরামর্শ করেছে থানায় যাওয়ার জন্য, এবং উনি ঘটনাস্থল তেজগাঁ জোনের এলাকা বা তেজগাঁ থানার এলাকা। কিন্তু পরবর্তীতে আমার নামে অনেকেই লেখে যে অভিযোগ, আসলে অভিযোগ না। অভিযোগ বলতে অভিযোগ হলো মামলা, এক ধরনের অভিযোগ, এজাহার বলতে মামলা। তা আমার নামে সাধারণ একটা ডায়েরি করা হয়েছিল। সে ডায়েরিতে বলা হয়েছে যে একটা লম্বা দাড়িওয়ালা বাইকের পরে বসেছিল, লোলুপ দৃষ্টিতে আমার দিকে তাকাইছিল এবং আমাকে তার বাইক দিয়ে হত্যা চেষ্টা করেছিল। এইভাবে আমাকে প্রায় 3-4টে ধারার মধ্যে ফেলে আমার বিরুদ্ধে একটা বিশাল একটা প্রভাকাণ্ড, এবং সর্বোপরি উনি দাবি করেছিল যে লম্বা দাড়িওয়ালা কপালে টিপ পরা নিয়ে তাকে নাকি গালাগালি করেছে। যে এইটাই মেন সূত্রপাত। কিন্তু আসলে ঘটনা হলো যে আমার সাথে বাইকে ধাক্কা লাগার সরি বলে যখন আমি চলে আসতেছি, তখন আমার টেনে ফেলে দিয়েছে। রাষ্ট্রীয় কর্মচারীকে ফেলে দিয়ে যে অপরাধ করছে, সে জায়গার থেকে নিজেকে আড়াল করার জন্য এবং ব্যক্তিগত বা তার কোনো বিশেষ কোনো উদ্দেশ্য এবং তার ব্যক্তিগত উদ্দেশ্যের কারণে আর কি এই টিপকাণ্ডটা একটা নাটক রচিত করেছিল। আসলে ওই দিন আমি তাকে বলি নাই, কিন্তু সমস্যাটা কী হয়েছিল জানেন? ওই দিন হয়ে গিয়েছিল একটা সাম্প্রদায়িক, আমি যে মুসলমান এটা দৃশ্যমান, আমার দাড়ি টুপি এটা দৃশ্যমান, এবং উনি যে কোন ধর্মের আমি এটা জানতাম না। কিন্তু একটা মুসলমানের নিয়ে দাড়ি টুপি নিয়ে একটা বিদ্বেষ ছাড়ালেই ব্যাপকভাবে এটা যে ভাইরাল হয়, সেই ভাইরালের সুযোগটা এনেছে, এবং তার ব্যক্তিগত এবং তার বাদায় কোনো মহান উদ্দেশ্য ছিল তৎকালীন ফ্যাসিবাদের সরকারের। হয় সেই উদ্দেশ্য হয়তো বা তিনি তার উদ্দেশ্যকে সফল করার জন্য এই টিপকাণ্ড একটা গুজব রটাইছিল। 4 বছর এই সময়টাতে আসলে আপনি কি করেছিলেন, কি কাজ করেছিলেন, বা সময়টা আপনার কীভাবে পার করেছেন? আসলে চাকরি চলে যাওয়ার পরে আমি ঢাকা থেকে বাড়ি চলে যাই। বাড়ি চলে যাওয়ার পরে আমি কিছুদিন প্রায় 1.5 বছর আমি রাজমিস্ত্রি হেল্পারি করেছি। রাজমিস্ত্রি বলতে আমি তো মিস্ত্রি করতে পারতাম না, আমি বালি মাথায় নিয়ে টানতাম, ইট উঠাতাম, এবং পরবর্তীতে একটা ভ্যান কিনেছিলাম, রাতের অন্ধকারে চালাতাম। রাতের অন্ধকারে একটু ভাড়া বেশি, এবং অনেক সময় যাত্রীগুলো যেগুলো বাস স্ট্যান্ডে, তাদের নিরাপত্তা দিয়ে আমি আমার এই ভ্যানটা চালাতাম আর কি। ওইভাবেই জীবিকা নির্বাহ, এবং কিছু একটু ধান লাগাইছি, তারপরে একটু চাষবাস, এইভাবেই আর কি জীবনটা। পরবর্তীতে আর না পারার কারণে আজকে ঢাকাতে এসে পরের অধীনে একটা ড্রাইভিং জব করতেছি। আমরা শুনেছি আপনি রিক্সাও চালিয়েছেন। জি, আমি রিক্সাও চালাইছি। জি, আমরা দেখেছি আপনি আপনার স্ত্রীকে নিয়ে একটা সময় প্রেস ক্লাবেও মানববন্ধন করেছেন। আপনার যে দুধের শিশু ছিল, তার এখন কি অবস্থা? সেই সময়টা আসলে আমরা সেই গল্পটা একটু জানতে চাই, যে দুধের শিশুকে নিয়েও আপনি এসেছিলেন প্রেস ক্লাবে মানববন্ধন করতে, আপনার প্রতিবাদ জানাতে। দেখেন, রাষ্ট্র এমন একটা সিস্টেম আমাকে করে দিয়ে এলো যে আমার বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরেও আমার এই বাচ্চা তার বাবার চাকরি ফেরত পাওয়ার এই রায়ের জন্য প্রেস ক্লাবে অবস্থান করছে। ভাই, এ খুবই দুঃখজনক। বয়সটা তখন কত ছিল? 1 মাস বয়স। আমার বাচ্চাটা কি জানতো ভাই যে
তার জন্মের পরে তার বাবার চাকরি থাকবে না এবং এই চাকরি ফিরে পাওয়ার আন্দোলনের জন্য তাকে প্রেস ক্লাবে অবস্থান করতে হবে। এ কেমন একটা রাষ্ট্র ফ্যাসিবাদের আমল আমরা পেয়েছি। আমরা দেখি যে একজন পুলিশ কনস্টেবল বা যারা নিম্নস্থ পদে যারা থাকে তাদের শুধু বেতনটা ছাড়া বা মানে এই সরকারি চাকরিতে বেতন ছাড়া বিশেষ করে অন্য কোনো ইনকাম তারা করতে পারে না। সেই ক্ষেত্রে আসলে তখন পরিবারটা আসলে ভরণ পোষণ কীভাবে করেছেন? আসলে আমি চাকরি করে যে বেতন পেতাম প্রতি মাসে আমি 2-3 হাজার টাকা ঋণ হয়ে যেতাম। কারণ আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আমাকে হেদায়েত দেওয়ার পরে আমি নামাজ কালাম পড়া শুরু করার পর থেকে আমি এক কাপ চাও কারো কাছ থেকে খাই নাই। কারণ কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে ইবাদত কবুলের মেন শর্ত হলো হালাল রুজি। কাজেই আমি আমার লাইফে এই আমার বুদ্ধি জ্ঞানে হিদায়ত প্রাপ্তর পর থেকে আমি একটা টাকা আগেও খাই নাই, পরবর্তীতেও খাই নাই, কিন্তু আমার কষ্ট হয়েছে চলতে। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ব্যবস্থা করে দিয়েছে। তবে আমার বাড়িওয়ালা খুব মেধাবী। আমি যে চাউলটা কিনতাম প্রতি মাসে সেই চাউল রেশনের চাউল সে আমি ভালো চাল কেনার চেষ্টা করতাম, কিন্তু সে ওই চাল বিক্রি করে দিয়ে রেশনের চাল খাওয়াতো আমাকে। আমার রেশনের ডাল খাওয়াতো। মোটামুটি ওই সব মিলে খুব কষ্টের মাধ্যমে দিন পালন করছি। আর সবচেয়ে বড় কথা হলো যে সৎভাবে জীবনযাপনের মধ্যে একটা আলাদা শান্তি আছে ভাই। আমরা যদি একটু বলি নাজমুল ভাই, যে আপনি তখন বারবার বলছিলেন আপনার এই সময়টাতে আমরা কয়েকদিন দেখেছি আপনি যখন মানববন্ধন করেছেন, আপনার প্রতিবাদ জানিয়েছেন, একা এসে পরিবার নিয়ে এসে আপনার সন্তানের কথা বলছিলেন যে তার যেই দুধ কেনাটা, অর্থাৎ বাচ্চা হলে আমরা দেখি যে খরচটা বেড়ে যায়। আপনার তো চাকরি নেই, সেই সময়টাতে আসলে এই খরচটা আসলে কীভাবে আপনি বহন করেছিলেন? আসলে বলতে আজকে একটা কথা না বললেই নয়। আমার কিছু নিয়ারেস্ট লোকজন ছিল ঢাকাতে, তারা বড় বড় ঊর্ধ্বতন কর্মকর্তা। আমার যখন চাকরি চলে যায়, কোরবানি করতে পারি না। আমি কোরবানি মানে আমি বাসার গোশের কেনার জন্য আমি কোরবানির ঈদের নামাজ পড়ে আমি গোশ কেনার জন্য ঘুরছি, পাই নাই। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ভিতরে একটা আসলো যে তুই 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া কর। তা আমি সত্যি ওই দিন নামাজ পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি, কিন্তু আমারই কিছু রিলেটিভ আত্মীয় স্বজন তারা বলে গরু কুরবানি দিয়েছিল ঢাকাতে, কিন্তু 1 পিস গোশও আমার পাঠাইছিল না ভাই। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করার পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ওই দিন 4 কেজি গোশের ব্যবস্থা করে দিয়ে। কারণ আমি এই 4টা বছরের মধ্যে সবচেয়ে একটা জিনিস পাইছি, সেটা হলো আমি আমার রবের পাইছি ভাই। আমার রবকে পাইছি, যে রবের কাছে আমি যা চাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার তাই দেই। আমরা যদি একটু বলি যে আসলে মামলা চালানোর ক্ষেত্রে অনেকেই বলে থাকে বা লোকজন বলে থাকে যে টাকার প্রয়োজন হয়, আপনার চাকরি নেই, পরিবার আছে, পরিবার আসলে কতটুকু সাপোর্ট দিয়েছে আপনাকে সেটা একটু বলবেন। আসলে চাকরি চলে যাওয়ার পরে আসলে সাপোর্ট ওইভাবে পাই নাই কারো কাছ থেকে। আমার কিছু শুভাকাঙ্ক্ষী, মানে আমি এই কথাটা বলতেছিলাম ভাই, কুরবানির গোশ আমার বাসায় নাই, কিন্তু এক বড় ভাই উনি অনলাইনের মাধ্যমে আমার বাচ্চার দুধ আমার আগার বাসায় দিয়েছিল। এই জিনিস আমি ভুলতে পারবো না ভাই, আমি তো তার কাছে চাই নাই, কিন্তু উনি অনলাইনে অর্ডার করে আমার আগারগাঁয় বাসায় আমার বাচ্চার জন্য দুধ সেমাই পাঠাইছিল ভাই। দীর্ঘদিন চাকরি হারানোর পরে কেউ বলো পাশে ছিল না, কিন্তু গতকালকে রায়ের পরে অনেকে বলো ফোন দিচ্ছে, অনেকে খোঁজ নিচ্ছে, অনেক বড় বড় আমার আত্মীয় স্বজন যারা এতদিন খোঁজ দিনি তারাও খোঁজ নিচ্ছে। কিন্তু ভাই আমি টিপকাণ্ডে তারকাদের বিরুদ্ধে মামলা করার পরবর্তীতে আমাকে 2বার গুলি করে দিতে গিয়েছিল শিশু, মানে সন্ত্রাসীরা, কিন্তু তারা পিস্তল বেরো করেছে, ফায়ার করবে, কিন্তু গুলি বেরোয়নি। নাজমুল ভাই একটু বলবেন, এই যে আপনার 4 বছরের এই সময়টাতে আপনার যে প্রিয়জন, যে প্রিয় মানুষটি আপনার স্ত্রী আসলে সাপোর্টটা কীভাবে দিয়েছে? আমরা দেখি যে বিভিন্ন সময়ে কোনো ঘটনা হলে বা কোনো ঘটনা ঘটলে, বিশেষ করে যখন ভাইরাল হয়ে যায় কিংবা আলোচিত সমালোচিত হয় টিপকাণ্ডের, এই বিষয়টাকে তিনি কীভাবে দেখেছেন এবং কীভাবে আপনাকে সাপোর্টটা দিয়েছেন? আমার বাড়িওয়ালা সর্বোপরি আমাকে প্রত্যক্ষভাবে সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছে, এবং ভাই তার কিছু স্বর্ণ বানাই দিয়েছিলাম ভাই, স্বর্ণগুলো বিক্রি করে সে আমার মামলার ভিতরে দিয়েছে ভাই। আসলে আমি যাই কিছু করছিলাম আমার ওয়াইফ সব বিক্রি করে দিয়ে এই মামলার পিছনে ব্যয় করেছি। বাড়িওয়ালা দিয়ে, আমার ফ্যামিলি দিয়ে, আমার শ্বশুর শাশুড়ি বাবা মা সবাই বলে অতিষ্ঠ। কারণ কি অনেকেই আমার সাথে অনেকেই কয় যে চাকরি পাবে না, লালকালি হয়ে গেছে, জীবনেও পাবে না, কত অপমান অপদস্থ জানেন। আবার অনেকেই দেখেন মানে হক কথা বলতেছি, ঠিক সেই মুহূর্তেই বলে
ও তো খারাপ বিদায় ওর চাকরি গেছে, তার মানে কি আমাকে ডাউন করার জন্য সবসময় পারিবারিকভাবে সব দিক দিয়ে আমাকে কোণঠাসা করার চেষ্টা করেছে। তবে সবসময় আমি আমার সহধর্মীকে আমার পাশে পেয়েছি, আমার আলেহাকে পাশে, মানে আমার বউকে পাশে পেয়েছি। এই যে নাজমুল ভাই, আমরা সব শেষ চলে আসছি, একটু বিষয় জানতে চাই যে স্বামী যখন বিপদে পড়ে তখন দেখা যায় যে অনেক নারীরা তাকে ছেড়ে চলে যায়, অর্থাৎ ডিভোর্সের সংখ্যা কিন্তু বাংলাদেশে বেড়েছে। সেই ক্ষেত্রে আসলে এই যে স্বামীকে রেখে যেই স্ত্রীরা চলে যায় কিংবা প্রিয় মানুষজন তাদের থেকে দূরে সরে চলে যায়, আপনার স্ত্রী আপনার পাশে ছিল, তাকে এই মুহূর্তে কিছু বলার আছে কিনা আজকে? হ্যাঁ, আমি তাকে অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে কিয়ামতের দিন যদি একটা স্বামী, মানে একটা মরার পরে যদি একটা স্বামী তার বউর প্রতি সন্তুষ্ট থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতবাসী করে। তা সে সবসময়, সে মাদ্রাসার ছাত্রী এবং আমার এই পরিবর্তনের ভিতরেও তার, আমি আসলে জেনারেলের ছাত্র ছিলাম, আমি মাদ্রাসায় পড়ি নাই, এই পরিবর্তনের পিছনে আমার বাড়িওয়ালার খুব ভূমিকা, এবং সবসময় দোয়া করেছে এবং সবসময় আমাকে সহযোগিতা করেছে। তা আমি, এমনও হয়েছিল আমার পর্যায়ে, এমনও গেছে চাকরি নাই, ওকে বলে যে চাকরি নাই, ও থাকতেছে, ও খাচ্ছে, ও খেদাই দে, ডিভোর্স দিয়ে দে, এরকম তাকে এইভাবে তার অনেকেই বলেছে। হ্যাঁ, কিন্তু তাদের সাথে সে ফাইট করেছে। হ্যাঁ, ইভেন অনেক সময় এসে রুমি কান্নাকাটি, আমি কী করো, কান্নাকাটি করো কেন, কয়ে অনেকে অনেক কথাবার্তা বলে, আমারও বলে। আসলেই সবচেয়ে বড় কথা হলো যে পৃথিবীর মধ্যে মা বাবার পরে একটা, মানে স্বামীর জন্য তার স্ত্রী আসলে একটা গুরুত্বপূর্ণ জায়গা। তবে সবসময় সে আত্মবিশ্বাসে ছিল এবং সে বারবার বলতো আল্লাহর কাছে চাও এবং তুমি তো অন্যায় করো নাই। তো আসলে আমি বাড়িওয়ালার কাছে অনেক কিছু মানে শিক্ষা পেয়েছি, এবং আজকে এই রায় পাওয়ার মাধ্যমে আমি বর্তমান দেখতেছি ফেসবুকে পোস্ট হওয়ার পরে আমাদের বর্তমানে যে সরকার, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এই সরকারকে সাধুবাদ জানাচ্ছে। এবং আমার বিশ্বাস এই সরকার আসার বিচার বিভাগ, মানে আমার এই রায়টা হওয়াতে বিচার বিভাগ যে স্বাধীন, একজন রিক্সাওয়ালাও যে আইনের যে লিগ্যালিটি সেটা পাবে, একজন শিল্পপতি সেটা পাবে, সেটা স্বচ্ছতা বলো। এবং এই মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ক্ষমতায় আসার পরেই এই বিচার বিভাগ স্বাধীন হওয়ার প্রেক্ষিতেই আমি আসলে এই চাকরিতে, মানে এই আদেশটা পেয়েছি। এর জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সাক্ষাৎ কামনা করতেছি যে আমার এই দুর্বিধার কথা আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরতে চাই, বলতে চাই, আমি তার সাথে সাক্ষাৎ করতে চাই। এবং এই রায়ের মাধ্যমে জনগণের বিজয় হয়েছে, নবীর সুন্নতের বিজয় হয়েছে, এবং বাংলার জনগণ আসলে একটা জিনিসই বুঝছে, সত্য একদিন প্রকাশ পায়, এবং ফ্যাসিবাদ যে তাদের মন গড়া পরিকল্পিতভাবে যে চলেছে, রায় হয়েছে, এটা প্রমাণ হয়। দর্শক, এই ছিল আজকের আয়োজন। পরবর্তী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব আপনাদের সামনে। থাকুন ভালোর সঙ্গে সব সময়।